আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। রাত পোহালেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে 4 স্তরের নিরাপত্তা বলয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউ ইউনিটে ভর্তি। চীনের ভয়ঙ্কর করোনা ভাইরাস নিয়ে সিলেটে বিশেষ সতর্কতা, হাসপাতালে বিশেষ ইউনিট চালু, বিমানবন্দর ও স্থলবন্দরে মেডিকেল টিম। হবিগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে খুন করার 11 দিন পর স্কুলছাত্রী জেরিনের লাশ কবর থেকে উত্তোলন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব সরস্বতী পুজো শেষে প্রতিমা নিয়ে নগর পরিক্রমা। শাহ আরিফিন টিলায় মাটি চাপায় নিহত শ্রমিকের লাশ পুলিশকে না জানিয়ে দাফনের চেষ্টার ঘটনায় শ্রমিক সর্দার আটক। খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বাহরাইন কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাত পোহালেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। সকাল থেকে শুরু হবে ইভিএম এর মাধ্যমে ভোট যুদ্ধ। দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে পুরো নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে ভোটারদের মধ্যে কমতি নেই আগ্রহের। শুরু থেকে ইভিএম নিয়ে বিএনপি প্রার্থীদের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত তারা শান্তিপূর্ণ ভোটেরই প্রত্যাশা করছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বাত্মক ব্যবস্থা। নির্বাচন নির্বিঘ্ন করতে 2 সিটিতে 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছেন বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা। মোট 4 দিন নির্বাচনী মাঠে থাকবেন তারা। এছাড়া প্রস্তুত থাকছে বোম ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড। রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইসি জানিয়েছে, নিরাপত্তার বিষয় বিবেচনা করে বিভিন্ন সংস্থা 2468টি কেন্দ্রের মধ্যে 1597টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এবার 2 সিটিতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর সহ মোট 749 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও বিএনপির তাবিদ আউয়াল। তাদের সাথে আরও কয়েকজন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে এ 2 প্রার্থীর মধ্যে, এমনটা মনে করছেন ভোটাররা। ঢাকা দক্ষিণ কর্পোরেশনেও মেয়র পদে হবে দ্বিমুখী হাড্ডাহাড্ডি লড়াই। আভাস মিলছে এমনই। ভোটের লড়াই শেষে আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস না বিএনপির ইশরাক হোসেন কে বসছেন নগরপিতার আসনে তা জানতে ভোটারদের অপেক্ষা করতে হচ্ছে ইভিএম এর ফলাফল পর্যন্তই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে ভর্তি দেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ ইউনিটে ভর্তি আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়া। ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা প্রসঙ্গে উপাচার্য জানান, ওবায়দুল কাদের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখছেন, তিনি ভালো আছেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, ওবায়দুল কাদেরের কফ, ফুসফুস, ইকো সহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। সব ঠিক আছে, তবে ফুসফুসে একটু ইনফেকশন ধরা পড়েছে। চিন্তার কোনো কারণ নেই। এখন যে অবস্থা তাতে এখানেই চিকিৎসা হবে, তবে প্রয়োজনে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। গত মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের এই নেতা। তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে। চিকিৎসা শেষে 2 মাস 10 দিন পর গত 15 মে সুস্থ অবস্থায় দেশে ফেরেন ওবায়দুল কাদের। চীনে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর করোনা ভাইরাস এখন দুনিয়া কাঁপাচ্ছে। সারা বিশ্বের মতো এ ভাইরাস নিয়ে বাংলাদেশও আতঙ্কিত। আতঙ্ক লেগেছে সিলেটেও। ভাইরাসের ভয়াবহতা বিবেচনায় সিলেটে নেওয়া হয়েছে আগাম সতর্কতা। সিলেটের ওসমানী বিমানবন্দর ও তামাবিল স্থলবন্দরে কাজ করছেন চিকিৎসকদের বিশেষ দল। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও খোলা হয়েছে আলাদা ইউনিট, প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। চীনের উহান প্রদেশ থেকে সম্প্রতি ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এ সংক্রামক ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ইতোমধ্যে চীনে শতাধিক মানুষ মারা গেছেন এ ভাইরাসে আক্রান্ত হয়ে। করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হলে তাকে দ্রুত যাতে চিকিৎসা দেওয়া হয় সেজন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে আইসোলেশন ইউনিট। এই ইউনিটের জন্য প্রস্তুত রয়েছেন একটি চিকিৎসক দলও। সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, করোনা ভাইরাসের ভয়াবহতা বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে 5 বেডের আইসোলেশন ইউনিট চালুর নির্দেশনা ছিল। আমরা 8 বেডের ইউনিট চালু করেছি। এখানে ওষুধ সহ চিকিৎসার সব সুযোগ সুবিধা রাখা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আইসোলেশন ইউনিটে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি অক্সিজেন মাস্ক, হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন, টুপি সহ প্রয়োজনীয় সব ধরনের উপকরণও রাখা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হলে কিংবা কারো মধ্যে এ ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে তাকে হাসপাতালে এই ইউনিটে দ্রুত স্থানান্তর করা হবে।
করোনা ভাইরাস ঠেকাতে ওসমানী হাসপাতালে 7 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক। এ কমিটির নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ডাক্তার শিশির চক্রবর্তী। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরাসরি দেশের বাইরে থেকে যেসব ফ্লাইট এ বিমানবন্দরে আসছে সেসব ফ্লাইটের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এ কাজে সিলেট সিভিল সার্জন কার্যালয় সহযোগিতা করছে। ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বাংলাভিউকে বলেন, করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বিমানবন্দরে সার্বক্ষণিক একটি মেডিকেল টিম কাজ করে যাচ্ছেন। করোনা ভাইরাস ঠেকাতে সিলেটের তামাবিল স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রে অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। গেল বুধবার সকাল থেকে এ ক্যাম্পে 5 সদস্যের দল কাজ করছে। স্থলবন্দর দিয়ে আসা ভারত সহ বিভিন্ন দেশের যাত্রীদের কারো শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা মেডিকেল ক্যাম্পে পরীক্ষা করে দেখা হচ্ছে। এ মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে আছেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন রাশিদুল ইসলাম। অপহরণে ব্যর্থ হয়ে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে স্কুল ছাত্রী জেরিনকে হত্যার ঘটনার 11 দিন পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও মোহাম্মদ শাহ আজিজের উপস্থিতিতে হবিগঞ্জ সদর থানার ধলো গ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলন করে পুলিশ। প্রেমে ব্যর্থ হয়ে 18 জানুয়ারি হবিগঞ্জের রিচি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিনকে রাস্তা থেকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা চালায় রিচি গ্রামের জাকির হোসেন। এ সময় জেরিন চিৎকার শুরু করলে জাকির ও তার সহযোগীরা তাকে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মারা যায় সে। সড়ক দুর্ঘটনায় জেরিনের মৃত্যু হয়েছে এমনটা ভেবে ময়নাতদন্ত ছাড়াই তার পরিবার তাকে দাফনও করেন। পরে পুলিশি তদন্তে বের হয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য। আটক করা হয় জাকিরকে। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। প্রেমে ব্যর্থ হয়ে সে ক্ষোভের বশে তার বন্ধু সিএনজি অটোরিকশা চালক নূর আলম ও হৃদয়কে নিয়ে জেরিনকে অপহরণের চেষ্টা চালায় বলে স্বীকার করে জাকির। পরে অপহরণে ব্যর্থ হয়ে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে তাকে খুন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব সরস্বতী পুজো শেষে প্রতিমা নিয়ে নগর পরিক্রম হয়েছে। শুক্রবার রাতে সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে বিদ্যাদেবীর প্রতিমা নিয়ে নগর পরিক্রমায় বের হন পূজারীরা। শুক্রবার রাত 8টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর প্রতিমা নিয়ে বের হয় নগর পরিক্রমা। নগরের বিভিন্ন স্থান থেকে ট্রাক ও পিকআপ ভ্যানে করে আনা শতাধিক প্রতিমা নিয়ে শুরু হয় এই পরিক্রমা। ঢাকঢোলের শব্দ আর গান বাজনায় এ সময় মুখর হয়ে ওঠে নগরী। শোভাযাত্রাটি কোর্ট পয়েন্ট থেকে জেল রোড, নয়া সড়ক, চৌহাট্টা, জিন্দাবাজার, মির্জাজাঙ্গাল, লামাবাজার ও শেখঘাট হয়ে ফের কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশকে না জানিয়ে নিহত শ্রমিকের লাশ দাফনের চেষ্টার অভিযোগে শ্রমিক সর্দারকে আটক করেছে পুলিশ। শুক্রবার আব্দুল হান্নান নামের ওই শ্রমিক সর্দারকে আটক করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার পর থেকে পাথর কোয়ারির গর্তের মালিক কোম্পানিগঞ্জের আঞ্জুমিয়া পলাতক রয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা 2টার দিকে শাহ আরেফিন টিলায় আঞ্জুমিয়ার গর্তে ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে মারা যান সুনামগঞ্জের দিরাই উপজেলার মির্জাপুর গ্রামের মোহাম্মদ আব্দুলের পুত্র তানভীর হোসেন। এরপর পুলিশকে না জানিয়ে আঞ্জুমিয়া শ্রমিক তানভীরের দ্রুত দাফনের ব্যবস্থা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বাহরাইন কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির রাজধানী মানামার একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলাউদ্দিন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন শাকিলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিব মজুমদার। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালেহ হোসেন মুকুল। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মকবুল হোসেন মুকুল। মোহাম্মদ মাকসুদ আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ মাসুদ মোল্লা, মোহাম্মদ রাজীব খান, লক্ষণচন্দ্র শীল, ফখরুল ইসলাম খোকন, রবিউল ইসলাম সহ আরও অনেকে। আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও কারামুক্তির জন্য মোনাজাত করা হয়। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।